হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকে আমরা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই মুখের স্বাস্থ্য মানে ওরাল হাইজিন ঠিকঠাক থাকে না, এবং তারা বিষয়টা নিয়ে অতটা বদার্ডও নন যে ঠিক আছে, তো মুখেরই তো সমস্যা, আর তো কোথাও কোনো গণ্ডগোল নেই। কিন্তু জানেন যে মুখের স্বাস্থ্য যদি আপনার ঠিক না থাকে, তাহলে শরীরের অন্যান্য অঙ্গগুলোও কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন এই শহরের বিশিষ্ট পেরোডন্টিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আহ, এটা তো মানে অনেকেই জানেন না যে মুখের স্বাস্থ্যের মানে স্বাস্থ্যটা কতটা ইম্পর্টেন্ট, মানে শরীরের অন্যান্য অর্গানগুলোকেও ঠিক রাখতে গেলে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে ওরাল হাইজিন যদি ঠিকঠাক মেনটেন না হয়, তাহলে আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়? এই টপিকটা আমাদের যে সাবজেক্ট পেরিডন্টিক্স, এতে একটা কমপ্লিটলি একটা চ্যাপ্টার প্রথমে ছিল আজ থেকে 30 বছর আগে। এখন এর একটা আলাদা বই আছে, সেই বইটার যে টপিক তাকে বলে পেরিডন্টাল মেডিসিন। আচ্ছা। এখন পেরিডন্টাল মেডিসিনটা কি? পেরিডন্টাল মেডিসিনটা হচ্ছে এক্স্যাক্টলি তুমি যেটা জিজ্ঞেস করছো, সেটা হচ্ছে যে মুখের ভেতরে যদি কোনো গাম বা অ্যালাইড কোনো স্ট্রাকচারে কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটার বডিতে কোথায় কোথায় ইম্প্যাক্ট ফেলে, এবং ইম্প্যাক্ট হলে সেই ইম্প্যাক্টগুলো কী কী এন্ড রেজাল্ট হতে পারে। আমি যদি 1990-এর শেষ দিকে মানে 96, 97, 98 সালের রিসার্চগুলো দেখি, তাহলে দেখব সেই সময় 3টে কন্ডিশন নিয়ে খুব ডিসকাশন ওয়ার্ল্ড ওভার হয়েছে। এই 3টে কন্ডিশন কী কী? একটা গ্রুপ আমেরিকা, এই গ্রুপটাকে লিড করতে ডক্টর ডি স্টেফানো বলে এক ভদ্রলোক। এরা রুটিন কিছু পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি করে এবং দেখে যে যাদের মুখের স্বাস্থ্য খারাপ, মানে মাড়ির রোগ আছে, পেরোডন্টাইটিস আছে, হাড়ের রোগ আছে, এদের সঙ্গে সঙ্গে যদি কোহর্ট দেখি, এদের হার্ট হেলথও কম্পারেটিভলি খারাপ। আচ্ছা, মানে মুখের স্বাস্থ্য যদি আমার ঠিক না থাকে, সেক্ষেত্রে হার্টেরও সমস্যা আসতে পারে আর কি, মানে আসে আর কি, মানে এটা পরীক্ষিত আর কি। একদম। এবার এই ঘটনাটা কিন্তু অনেক আগে থেকে জানা যে মুখের ইনফেকশন থেকে হার্টে এসএবি বলে একটা সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস বলে একটা অসুখ হতো। এইবার এই যে ডিসকাশনটা ডি স্টেফানের গ্রুপটা করেছে, সেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র এন্ডোকার্ডাইটিস নয়। এন্ডোকার্ডাইটিস তো ব্যাকটেরিয়া থেকে হয় আমরা জানি, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া ভিরিডেন্স এরা গিয়ে হার্টে কলোনাইজেশন করে। কিন্তু এই ডি স্টেফানের স্টাডিটায় এরা দেখলো যে অ্যাকচুয়ালি শুধু তাই নয়, মুখের মধ্যে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, মাড়ির অসুখ যেটা বলছি পেরিডন্টাইটিস, লং টার্ম আনট্রিটেড আনকন্ট্রোলড অবস্থা থাকে, তাহলে কিছু প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন নামটা আমরা কোভিডের সময় সব শুনেছি, এগুলো বাড়ে। এবং এই বাড়াটা কিন্তু মুখের মধ্যে লিমিটেড না, ব্লাড স্ট্রিমে ঢুকে সারা শরীরে বাড়ে। এরা গিয়ে হার্টে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, মানে হার্টের যে আর্টারিগুলো, কার্ডিয়াক আর্টারিগুলো, এগুলোর মধ্যে ডিপোজিট তৈরি করে আর্টারিগুলোকে ন্যারোয়িং করে। ন্যারোয়িং করলে আমরা জানি অ্যাথেরোস্ক্লেরোসিস হলেই সেখান থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার চান্সেস বাড়বে, মানে হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বাড়বে। এটা কিন্তু প্রুভেন হলো। এছাড়া আরও দুটো স্টাডি হলো, এটা হার্ট নিয়ে গেল। আরও দুটো স্টাডি হলো, সেই স্টাডিটা একটা হচ্ছে যে আমাদের যদি মুখে ইনফেকশন থাকে, পেরিডন্টাল ইনফেকশন থাকে, মাড়ির অসুখ থাকে, মাড়ির রোগ থাকে, তাহলে পেশেন্ট যদি সাইমালটেনিয়াসলি ডায়াবেটিক হয়, এর একটা 2-ওয়ে ট্রাফিক বাইডিরেকশনাল রিলেশনশিপ প্রুভড হলো। ওই সময় 96, 97, 98 সালে একটা গ্রুপ, অফেনবেকারদের একটা গ্রুপ, ওরা মিলে করলেন। ডায়াবেটিস তো আমরা জানি যে বডিতে কোথাও একটা ইনফেকশন ফোকাস থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল খারাপ হতে থাকে, এবং ভাইসি ভার্সা, ডায়াবেটিস থাকলে ইনফেকশন কমতে চায় না। একদম এটা ঠিক তাই। যেহেতু মুখে ইনফেকশন আছে, তার জন্য বডিতে সাইটোকাইনগুলো, ইন্টারলিউকিন, বিভিন্ন রকম প্রো ইনফ্লেমেটরি মিডিয়েটার্সগুলো বাড়তে থাকলো, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সও বাড়তে থাকলো। যার ফলে দেখা গেল যে ডায়াবেটিক কন্ট্রোল, গ্লাইসেমিক কন্ট্রোল, যেটা আমরা মেজার করি হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এবং গ্লাইকোস্যালাইড হিমোগ্লোবিন দিয়ে, HbA1c দিয়ে, এই কন্ট্রোলগুলো পুরো হতে শুরু করলো। এবং দেখা গেল তাদের যখন ওরাল কন্ডিশনটাকে ট্রিট করে দেওয়া গেল, যাদের গ্লাইকোস্যালাইড হিমোগ্লোবিন 3 মাস আগেও 8, 8.5 ছিল, সেগুলো সব কমে 6, 6.5 লেভেলে নেমে এলো। তার মানে ডায়াবেটিক কন্ট্রোল অনেক বেটার হতে শুরু করলো। তখন আস্তে আস্তে রিয়েলাইজ করা গেল যে ডায়াবেটিসের সঙ্গে পেরিডন্টাইটিসের একটা রিলেশন আছে, যেটা
টু ওয়ে ট্রাফিক, বাই ডিরেকশনাল, মানে ডায়াবেটিস ঠিক হলে পেরিওডন্টাইটিস ঠিক হবে, এবং পেরিওডন্টাইটিস ঠিক হলে ডায়াবেটিসের কন্ট্রোলও বেটার হবে। এটা একটা হলো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হয়তো আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট দর্শক ফ্যাক্টর। এটা অনেকেই নিয়ে জানেন একটু না। ডিটেলে বলবো। থার্ড যে রিসার্চ গ্রুপটা নিয়ে কাজ হলো, এগুলো সব 90s শেষের দিকে, সেটা হলো দেখা গেল একটা গ্রুপ, সেটাও আমেরিকান, মার্জারি জেপকোট বলে একজন ভদ্রমহিলা, তার নেতৃত্বে একটা গ্রুপ। এরা দেখালো যে যদি আমার পেরিওডন্টাইটিস থাকে এবং কোনো মহিলা সে প্রেগনেন্ট এবং তার ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে তার পেরিওডন্টাইটিস আছে যেটা ট্রিটেড নয়, সেক্ষেত্রে তার কিন্তু প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি হওয়ার পসিবিলিটি বেড়ে গেল। প্রিটার্ম লো বার্থ ওয়েট মানে প্রিম্যাচিওর বেবি ডেলিভার হবে, যেহেতু প্রিম্যাচিওর হবে ন্যাচারালি বেবি তো পুরো ডেভেলপ করবে না, লো বার্থ ওয়েট। এবং পোস্ট ন্যাটাল কেয়ারের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা প্রবলেম শুরু হলো, কারণ আমেরিকাতে তো একটা বড় সংখ্যায় গভর্নমেন্ট ফান্ডেড সেটা। এবার পোস্ট ন্যাটাল কেয়ার, এই বাচ্চাগুলো তারা হিমোলাইটিক জন্ডিস নিয়ে জন্মালো, তাদের জন্য ম্যানেজ করতে গিয়ে ভীষণ সমস্যায় তারা পড়েছেন। মানে এইবার তখন এই গ্রুপটা খুঁজতে শুরু করলো সত্যি সত্যি কেন হয়। তারা দেখলো যে হরমোনটা লেবার ইনডিউস করে, হরমোনটার নাম হচ্ছে অক্সিটোসিন, যেটা পিটুইটারি থেকে বেরোয়। এই সাইটোকাইনগুলোর অক্সিটোসিন লাইক এফেক্ট আছে। আচ্ছা, এরা বার্থ ক্যানালকে, ইউটেরাসকে আর্লি কন্ট্রাকশন করা শুরু করে, আর্লি স্টেজে, যে কারণে বেবি ডেলিভার হয়ে যায়। এবং তাড়াতাড়ি হয় বলেই বেবিগুলো সম্পূর্ণ তার স্বাভাবিক না, মানে সময়ের আগে যদি প্রিম্যাচিওর, যদি 28 সপ্তাহে যদি বেবি হয়ে যায়, 27 সপ্তাহে যদি হয়ে যায়, তখন বেবিগুলো আন্ডার ওয়েট থাকে, লো বডি ওয়েট থাকে, এবং লো বডি ওয়েট থাকে মানে সেই বেবিগুলোর জন্য এক্সট্রা কেয়ার দরকার হয়। এই তিনটে রিসার্চ 90s খুব ইম্পর্টেন্ট। 2005 সালের পর থেকে স্ট্রিম অফ রিসার্চ আসা শুরু করলো। এবং এইবার তোমাকে যেটা বলবো, এটা শুনে তুমি চমকে উঠবে হয়তো, এমন এমন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মারির অসুখকে জুড়ে দেওয়া হলো মানে সাইন্টিফিক্যালি প্রুভ করা গেল, এভিডেন্স হলো, যেটা আগে ইগনোরড হতো আর কি, যেটা আগে ভাবাই যেত না। কিরকম? রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রেন অ্যাবসেস, আচ্ছা তারপরে অস্টিওআর্থ্রাইটিস, আচ্ছা অস্টিওআর্থ্রাইটিস, ইভেন এখন দুটো খুব রিসেন্ট স্টাডি 2020 সালের পরে বেরিয়েছে, যেখানে ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের সঙ্গেও এর লিঙ্ক পাওয়া যাচ্ছে। হতে পারে যে অ্যাসোসিয়েশন স্টাডি, কজাল রিলেশনশিপ এখনো প্রুভেন নয়, কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য খুব চিন্তার কারণ যদি এরকম হয়। মানে তার মানে আমরা যদি এই এতগুলো ডিজিজ স্পেকট্রামকে আলাদা আলাদা করে চিন্তা করি, জিনিসটা শুনে হয়তো মনে হবে যে আমি কিন্তু এভিডেন্স বেস ছাড়া কিছু বলছি না, প্রত্যেকটা এভিডেন্স বেস প্রুভেন। এবার সত্যি সত্যি যদি এতগুলো স্ট্রং রিলেশনশিপ থাকে, যেগুলো এখনো একটু ফ্লুইড চেটে আছে, যদি সত্যি থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা যথেষ্ট চিন্তা। তার মানে হচ্ছে বডির এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি জড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে ওরাল হাইজিনের ইম্পর্টেন্স কিন্তু যতটা আমরা এতদিন পর্যন্ত সিগনিফিক্যান্ট ভেবেছি যে ওরাল হাইজিনের যে ইম্পর্টেন্স সেটা মুখের মধ্যেই সীমিত, সেটা কিন্তু আর রইল না, এটা কিন্তু অনেকটা এরিয়া ছড়িয়ে পড়লো। এবার তো বলছেন মানে হার্ট থেকে শুরু করে মানে সবকটা অর্গানে, আগে তো ম্যাক্সিলারি সাইনাস বা কাছাকাছি কানের ইনফেকশন স্প্রেড করাগুলো ছিলই, কিন্তু এত ডিস্টেন্ট এবং এরকম ভ্যারাইড রিলেশনশিপে এর সংযুক্তিকরণ, এটা কিন্তু আমাদের জন্য চিন্তারও বটে। এবং আমাদের মেডিকেল বা হেলথ কেয়ার সায়েন্সেসে একটা নতুন রকমের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমাদের যথেষ্ট রকম ভাবে প্রভাবিত করছে। নতুন একটা কনসেপ্ট এখন চলছে বিগত 5-6 বছর ধরে। এই কনসেপ্টটা যিনি শুরু করেছেন, ভদ্রমহিলার নাম মারিয়া সিলাগ, উনি বুডাপেস্ট, হাঙ্গেরির। এই কনসেপ্টটার নাম হচ্ছে স্মাইলিস্ট। আমরা এখন সবে স্মাইলিস্ট নিয়ে ইন্ডিয়াতে কাজ শুরু হয়েছে, আমিও কাজ শুরু করেছি ইনিশিয়াল স্টেজে। তো স্মাইলিস্টের কনসেপ্টটা আরও অদ্ভুত। কিরকম? স্মাইলিস্টের কনসেপ্ট বলে যে আমাদের যেহেতু ম্যাক্সিলাটা মানে ওপরের চোয়ালটা ক্রেনিয়াল বেসের সঙ্গে ফিক্সড, আর নিচের চোয়ালটা মুভ করে, এই নিচের চোয়ালটার আমাদের সবারই না, কারো দুদিকে ইকুয়ালি, খুব রেয়ারলি দুদিকে ইকুয়ালি মুভ করে, বা আমাদের ফেসের সিমেট্রি আছে। মুখের দুটো দিক দুরকম। আচ্ছা, মানে আমাদের ফেসের সিমেট্রি নেই। মানে তোমাকে যদি আমি তোমারই ছবি তুলে ছবিটাকে ক্রপ করে হাফ এদিকে লাগিয়ে ডান দিকের সঙ্গে ডান দিকটার মিরর ইমেজ করে লাগাই, আর বাঁ দিকের সঙ্গে বাঁ দিকটার মিরর ইমেজ করে লাগাই, ওই দুটো ছবি একটা তোমার অরিজিনাল মুখের সঙ্গে মিলবে না।
একটু তফাৎ থাকে ঠিকই। হ্যাঁ, মানে তোমার ডান দিকের সঙ্গে ডান দিকটাকে যদি মেলাই আর বাঁ দিকের সঙ্গে যদি বাঁ দিকটাকে মেলাই, তাহলে তুমি তুমি যে দুটো ছবি তৈরি হবে, আর তোমার যে অরিজিনাল মুখের ছবিটা ডান দিক বাঁ দিক মেলানো, এই তিনটে মানুষ আলাদা। এই কনসেপ্টটা মারিয়া সিলাগ নিয়েছে যে এইরকম ডিভিয়েশন অফ ফেসিয়াল স্ট্রাকচার এবং ম্যান্ডিবুলার মুভমেন্ট থাকার জন্য মাসকুলেচারও ডিভিয়েশন আছে। তুমি দেখবে আমারও আছে, তোমারও আছে, মুখের একটা দিকের মাসল একরকম, আরেকটা দিকের মাসল ছোট বড় আছে, একটু কম বেশি থাকে। হ্যাঁ, এইবার এটা প্রত্যেক মানুষের থাকে, কারো ফেস সিমেট্রিক্যাল না, না। একদমই না। আমরা ফেসকে সিমেট্রিক্যাল বলি, এটাই সবচেয়ে বড় ভুল। সিমেট্রিক্যাল ফেস কাদের হয়? লিওনার্দো দা ভিঞ্চি ছবি করতেন সিমেট্রি করে। ন্যাচারাল হিউম্যান বিং এর মুখ সিমেট্রিক্যাল নয়, ডান দিক বাদিকে একটু তফাৎ একটু আছে। থাকে তো। এই তফাৎটা থাকার জন্য আমাদের দুদিকের মাসলের সাপোর্ট এবং মাসলের অ্যাকশনও ডিফারেন্ট। এইবার স্মাইলিস্ট কনসেপ্ট বলে যে এই মাসল সাপোর্ট এবং মাসল স্ট্রেংথ দুদিকে দুরকম হওয়ার জন্য, মাসল মুভমেন্ট দুরকম হওয়ার জন্য, সেটা এই পুরো বডির অ্যাক্সিসের ওপরে বিভিন্ন রকম এফেক্ট ফেলে। আচ্ছা, তার মানে হচ্ছে স্মাইলিস্ট কনসেপ্টে দেখা গেছে যে একজন লো ব্যাক পেন হচ্ছে বা একটা দিকের হাঁটু একটু খুঁড়িয়ে হাঁটছেন, তার যদি ম্যান্ডিবুলার পজিশনকে আমরা কারেকশন করতে পারি, খুঁড়িয়ে হাঁটাটা বন্ধ হয়ে যাবে, লো ব্যাক পেনটা বন্ধ হয়ে যাবে। কি বলছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। বিকজ এই আমার বডির ইকুইলিব্রিয়াম এবং ব্যালেন্স, এটা মুভমেন্ট অফ ম্যান্ডিবল, কারণ এইটা শুধুমাত্র এই একটা মাত্র বোন, হাড়, যেটা সারা শরীরে, যেটা দুদিকে একটা ফিক্স জয়েন্টের, দুটো ফিক্স জয়েন্টের রেসপেক্টে মুভ করে। হ্যাঁ, এবং এটা এই মুভমেন্টটা যদি সিঙ্ক্রোনাইজ না হয়, কারণ মাসল দুরকম, সেক্ষেত্রে ঠিক এর এফেক্টটা বডির পুরো মেইন অ্যাক্সিস দিয়ে থ্রু আউট দ্য বডি যাবে। এবং আমার কাছে ভিডিও আছে যে পেশেন্ট আসছে, সে ডেন্টাল প্রবলেম নিয়ে এসছে, কিন্তু পেশেন্ট হেঁটে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, তাকে দেখার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে, আমি বলেছি যে আপনার তো ম্যান্ডিবলটা ডিভিয়েটেড। সে বলছে হ্যাঁ, আমার তো হাঁটতে কষ্ট হয়, পায়ে হাঁটুতে ব্যথা হয়, ভাবছি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করানোর কথা ভাবছি। এখনও ডাক্তারের কাছে যাওয়া হয়নি, কি জানি করতে হবে কিনা, অয়েল টয়েল মাখছি, কিন্তু রেগুলার প্রবলেম হচ্ছে। আমি দেখলাম তার ম্যান্ডিবুলার ডিভিয়েশন দুদিকে আছে, তো তার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট প্ল্যান আছে। বেসিক ট্রিটমেন্ট প্ল্যানটা হচ্ছে একটা রিপোজিশনার লাগানো। আচ্ছা, এবার এই রিপোজিশনার লাগালে যেটা হলো, পেশেন্ট 8 দিন বাদে এলো, তার গেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। সে বলছে আমার হাঁটু ব্যথা চলে গেছে। কিন্তু তিনি আপনার কাছে এসছেন বলে, কিন্তু সাধারণ মানুষ, মানে ধরুন এক্স ওয়াই যারা, না না, এই প্রবলেমটা কি, যেহেতু কনসেপ্টটা একদম নতুন, স্মাইলিস্টের কনসেপ্টটা গ্লোবালি একদম নতুন। আচ্ছা, এবার ইস্টার্ন ইন্ডিয়াতে কেউ প্র্যাকটিস করে বলে আমার জানা নেই, বা করলেও খুব এই জিনিসটা তো মানে আমি ধরুন, আমি আমার হেলথ ইনসাইট 5 বছর হয়ে গেল, বিভিন্ন ডক্টরদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সময়, কিন্তু এইরকম একটা বিষয় হতে পারে আমার সত্যি হ্যাঁ, ধারণা মানে ছিল। যারা, তুমিও দেখো, যারা এই পডকাস্টটা দেখবেন, তাদের বলছি এই, এটা স্পেলিং হচ্ছে SMYLIST, স্মাইলিস্ট, রেজিস্টার্ড ট্রেডমার্ক। এটা কনসেপ্টটা তৈরি হয়েছে বুডাপেস্ট, হাঙ্গেরি থেকে। যে ভদ্রমহিলা তৈরি করেছেন তার নাম ডক্টর মারিয়া সিলাগ, দেখতে পারেন। এবং এটা এখন গ্লোবালি খুব একটা রিপল কনসেপ্ট, মানে সারা পৃথিবী জুড়ে ছড়াচ্ছে কনসেপ্টটা। আশা করা যায় নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে এটা ডেন্টিস্ট্রি একটা রেভলিউশন নিয়ে চলে যাবে। কারণ দাঁতের মানে নিচের চোয়াল, ম্যান্ডিবল, তার ব্যালেন্স, তার পয়েজ, তার মুভমেন্ট, যে বডির সমস্ত ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম এবং বডি, মানে এরকম আমি জানি যে একজনের ম্যান্ডিবল লেফট ডিভিয়েটেড, বাঁ দিকে ডিভিয়েট করছে, কারণ তার এদিকের ডান দিকের মাসলটা একটু কম্পারেটিভলি উইক, বাঁ দিকের মাসল ওয়েল বিল্ট। তাহলে তার উল্টো দিকের, মানে ডান দিকের হাঁটুতে প্রবলেম হচ্ছে। সো এই রিপোজিশন দিয়ে ইউ ব্যালেন্স দি মাসল ফোর্স, এবং সঙ্গে সঙ্গে পেশেন্টের গেট, হাঁটা চলা, তার ব্যথা সমস্ত চলে যায় উইদিন এ স্প্যান অফ 5 to 7 days। সো এই যে তুমি জিজ্ঞেস করছিলে না মাউথ বডি কানেকশন, যত দিন যাচ্ছে তত মানে আমরা মুখের স্বাস্থ্যের সঙ্গে, এবং মুখের স্বাস্থ্য বলতে শুধু মুখের বাইরের স্বাস্থ্যটুকু না, এর আশেপাশে অ্যাডজয়নিং স্ট্রাকচার স্বাস্থ্যের সঙ্গে আমরা বডির অন্য কিছুর কানেকশন বুঝতে পারছি। যেরকম আমি তোমাকে বলি, আমরা ওএস এর নাম সবাই শুনেছি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে আমার ভেতরে অক্সিজেন কম যাচ্ছে, কারণ আমার কোনো একটা জায়গাতে অবস্ট্রাকশন আছে। কিন্তু এই অবস্ট্রাকশন তুমি যদি দেখো 80% কারণ হচ্ছে যে এই সার্কামফারেন্স খুব মোটা, পেশেন্ট ওবেসিটি আছে। একজন সঙ্গীত পরিচালক মারাও গেছেন এই কারণে, একদমই বিখ্যাত সঙ্গীত পরিচালক। এবং আমরা যখন শুচ্ছি আমাদের নিচের চোয়ালটা ফল ব্যাক করছে,
তার সঙ্গে সঙ্গে যেহেতু নিচের চোয়ালের সঙ্গে ফ্লোর অফ দি মাউথের সঙ্গে জিভটা লাগানো আছে, জিভটাও ফল ব্যাক করছে, সেই কারণে যেখান দিয়ে হাওয়াটা ঢুকছে এয়ারওয়েটা আরো ব্লক হচ্ছে। এবার এতদিন পর্যন্ত কি ট্রিটমেন্ট ছিল? এতদিন ট্রিটমেন্ট ছিল যে সিপ্যাপ, সবাই সিপ্যাপই লাগায়। প্রথমে বলা হয় ওয়েট রিডাকশন প্রোটোকল ফলো করো, ওজন কমান, হাঁটুন, তারপরেও না হলে এটা শুরু হয় নাক ডাকা দিয়ে। এবার আমরা ভাবি নাক ডাকার সঙ্গে মুখের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই, হাওয়াটা ঢুকতে পারছে না তো মুখের জন্যই। এইবার তাতে নাকের ঘর্ষণে এত শব্দ হচ্ছে। এইবার সিপ্যাপ কি করে? সিপ্যাপ প্রচন্ড জোরে হাওয়া দিয়ে পজিটিভ প্রেসারে সোজা জোর করে হাওয়াটা অক্সিজেন দিচ্ছে। মানে আপনার যেটা ল্যাক করছিল যে পরিমাণ অক্সিজেনটা, সেটা Exactly. প্রেসারাইজ করে ঢুকিয়ে দেওয়া কারেক্ট। কিন্তু এটা কিন্তু ন্যাচারাল ওয়ে অফ ব্রিদিং হলো না। তার মানে এটা হলিস্টিক কনসেপ্ট নয়, এটা ইনভেসিভ প্রসিজার। সিপ্যাপ একটা ইনভেসিভ প্রসিজার। অসুবিধা তো আছেই। প্রথম কথা, প্রচন্ড মুখ শুকিয়ে যায়, মুখে ড্রাইনেস। এটা একটা মন্দের ভালো নয়, মানে ইন দ্য সেন্স যারা সিপ্যাপ নিয়ে ঘুমায় এর অ্যাডিকটিভ পটেনশিয়াল সাংঘাতিক। সে সিপ্যাপ ছাড়া ঘুমাতে পারবে না, প্রচন্ড সিপ্যাপ ছাড়া কোনোদিন ঘুমাতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, তুমি কোথাও বেড়াতে যাবে, ঘুরতে যাবে, অত বড় মেশিনটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে, সম্ভব না। হ্যাঁ, এবং সিপ্যাপ মেশিনের দামও যথেষ্ট বেশি। এইবার এই যে বলছিলেন না ওরাল কানেকশন, আমরা এখন একটা নতুন ডিভাইস নিয়ে কাজ করছি, ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল। ডিভাইসটার নাম এমআরডি। এমআরডি কি? ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইস। আচ্ছা, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটা একটা ছোট ডিভাইস, 50 গ্রামেরও কম ওজন, 40 গ্রাম। এটার একটা আপার কাউন্টার পার্ট আছে, একটা লোয়ার কাউন্টার পার্ট আছে। রাত্রিবেলা যখন শোবে, পেশেন্ট ওপরের চোয়ালের সঙ্গে একটা কাউন্টার পার্ট লাগাবে, লোয়ারের চোয়ালের সঙ্গে একটা কাউন্টার পার্ট লাগাবে। দুটোকে ক্লিপ দিয়ে জোড়া আছে। পেশেন্ট যখনই পেশেন্টটা শুবে, তার ম্যান্ডিবলটা যেই ফল ব্যাক করে টাংটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অবস্ট্রাকশনটা হচ্ছিল, এইবার কি হবে? ওপরের চোয়ালটা ম্যান্ডিবলটাকে টেনে উপরে ধরে রাখবে। আচ্ছা, রাত্রিবেলা তো টেনে ধরে রাখার লোক কেউ নেই ঘুমের মধ্যে, এই ডিভাইসটা ধরে রাখবে। যেই ধরে রাখবে, ম্যান্ডিবলটা ফল ব্যাক করতে পারবে না, জিভটাও ফল ব্যাক করতে পারবে, অবস্ট্রাকশন হবে না, ন্যাচারাল ওয়েতে আর ওইটা খুলে গেল। সো ইটস মাত্র কোনো হলিস্টিক কনসেপ্ট। ইলেকট্রিসিটির ব্যাপার নেই, কিচ্ছু নেই। এত বড় একটা মেশিন। সবচেয়ে বড় কথা কি সুবিধা? কোনো মেশিন নেই, ইলেকট্রিসিটির ব্যাপার নেই, জোর করে এয়ারওয়েতে হাওয়া দেওয়া নেই, হলিস্টিক্যালি প্রেজেন্ট। এবং দাম অরিজিনাল এখন যা সিপ্যাপের দাম তার প্রায় অর্ধেক। আচ্ছা, এরকম হালকা একটা 40-42 গ্রামের ডিভাইস, ঠিক আছে? এটা একদম বেসিক নাক ডাকা থেকে শুরু করে বেস্ট মডারেট টু হাই গ্রেড অফ ওরাল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পর্যন্ত ইউজ করা যায়। কিন্তু ডিভাইসটা আমাদের মুখের সাইজ তো এক একজনের এক এক রকম, তো না, ডিভাইসটা তো আমরা কাস্টমাইজ করে দিই। আচ্ছা 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 আচ্ছা, আমাদের কাছে কাস্টমাইজ করতে হবে, এবং এটা দু রকম ফর্মে আছে। একটা হচ্ছে থার্মোপ্লাস্ট কাস্টমাইজ, সেটা ডিভাইসটা যেগুলো এন্ট্রি লেভেল ডিভাইস, সেগুলো পেশেন্ট নেওয়ার পর আমাদের বলে দেওয়া থাকে যে পেশেন্টকে আমরাই করে দিই। পেশেন্ট বসে, জিনিসটাকে আমরা গরম জলে দিই, দিয়ে পুরো দাঁতের সঙ্গে মোল্ড করে দিই, সেই পেশেন্টের জন্য কাস্টমাইজড হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর কতগুলো ডিভাইস, একটু হাই এন্ড ডিভাইস। মানে বিষয়টা এমন নয় যে আমি মার্কেট থেকে কিনে নিলাম, লাগিয়ে নিলাম, এরকম নয়। একজন চিকিৎসকের না কাছে না, আপনাকে এটা পৌঁছে এরকম দেওয়া হবে। জেনারিক ডিভাইস নয়। এটা আলু পটলের মতন নেই যে ডাক্তার থেকে কিনলেই হলো। সেটাই। এটা ডাক্তারকে কাস্টমাইজ করে দিতে হবে। কতটা অ্যাডভান্সমেন্ট হবে, সবার জন্য অ্যাডভান্সমেন্ট সেম নয়, সেটা ডাক্তারকে বলতে হবে। ডাক্তারকে মানে এই জিনিসটা ওভার দি কাউন্টার কিছু কেনার মতন নয়, ঠিক আছে? কোম্পানি ওভার দি কাউন্টার বিক্রি যে করে না, যে কোম্পানির কথা বলছি, তারা অনলাইন বিক্রি করে, কিন্তু বলে অনলাইন পাবেন, বাট ইউ হ্যাভ টু গেট ইট ফিক্স ফর ডক্টর। ডাক্তারই করতে হবে। তবে হ্যাঁ, এইটা করার আগে একটা স্লিপ টেস্ট করতে হয়। আচ্ছা আচ্ছা। সেই স্লিপ টেস্টও ডাক্তার সেই করতে হয়। স্লিপ টেস্ট তো বাজারে অনলাইন কিনতে পাওয়া যায় না। তো তার একটা ডিভাইস দিয়ে দেওয়া হয়, রাত্রিবেলা পরে শোয়ে, যেরকম ব্লাড প্রেশার মেশিনের মতন, সেটা দেখে কীরকম হলো, স্লিপের কতটা ভ্যারিয়েশন, কীরকম ডিভাইস দরকার, সে অনুযায়ী আমরা ডিভাইস দিই। অতএব যে কথাটা দিয়ে তুমি শুরু করেছিলে যে মাউথ বডি কানেকশন কোথায়, মানে এই যে নাক ডাকার সমস্যাটা তো মুখেরই সমস্যা একটা। এক্স্যাক্টলি। এবং এটার জন্য আপনার দেহে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ঢুকছে না, আপনার ব্রেনে রাত্রেবেলা সেই পরিমাণ অক্সিজেন পাচ্ছে না, মানে সেলস গুলোর যে পরিমাণ ডেঞ্জারাস না, হার্ট অ্যাটাকের চান্সেস বেড়ে যায়, স্ট্রোকের চান্সেস বেড়ে যায়। এই যে কেন আমি কথা এতটা অবতারণা করলাম, প্রবলেমটা মুখের, কিন্তু বলি তো আমরা নাক ডাকা, কারণ ডাকে নাকটা, মানে লোকের ধারণা হতে পারে এটা নাকের প্রবলেম। নাক থেকেও নাক ডাকার প্রবলেম হয় না তা নয়, কারণ নাকের নেজাল পলিপ থাকলে তো হবেই, সেক্ষেত্রে তো ENT ডাক্তারের কাছে যেতেই হবে। কিন্তু মেইনলি মুখ দিয়ে যে হাওয়াটা ঢোকে, সেটারই ফ্রিকশনে যে শব্দটা হয়, সেটাকে আমরা নাক ডাকা বলি। নাক ডাকা অব্দি ব্যাপারটা হাসি ঠাট্টার ছলে থাকে হয়তো, কিন্তু জিনিসটা আলটিমেটলি তো প্রাণঘাতী। সেখান থেকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করলে, স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে অক্সিজেন যাচ্ছে না,
একদমই তো তাই। সেক্ষেত্রে আমি এরকম জানি লোকে মাঝে রাতে ঘুম থেকে উঠে পড়ছে, সারা শরীর ঘেমে গেছে, যাচ্ছে, অক্সিজেন সাপ্লাই নেই, হার্ট রেট বেড়ে গেছে। সো শুধু তাই নয়, বহু লোকের মানে ঘুমের ঘোরে মৃত্যু পর্যন্ত হয় এবং Absolutely. লোকে ভাবে যে বাহ উনি খুব শান্তির ঘুম ঘুমিয়ে হ্যাঁ। মারা গেলেন, কিন্তু আদতেই কিন্তু তা নয়। একদমই নয়। এই যে তুমি যেটা বললে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্লিপ অ্যাপনিয়ার জন্য ডেথ, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট ডিউরিং স্লিপ, এর কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নেই। একদম। কারণ যিনি মারা গেছেন তিনি তো এসব বলতে পারছেন না আমার ঘুমের মধ্যে কি হয়েছিল। খেয়াল করেছো আজ থেকে 40 বছর আগে বা 30 বছর আগে ওবেসিটি এত তো ছিল না, না, আমরা এত মডিফাইড জাঙ্ক ফুড খেতাম না। এত ফুড ডেলিভারি অ্যাপস ছিল না। ঠিক আছে, এবার আমাদের এখন বাইরে ইটিং আউটের কালচার বেড়েছে। কারণ আগে যখন ম্যালনিউট্রিশন বলতে আমরা যা বুঝতাম, তাতে বুঝতাম যে কেউ অপুষ্টিতে ভুগছে, মানে সে খাওয়া দাওয়া পায় না, রোগা পড়ে যাচ্ছে, সে হচ্ছে অপুষ্টিতে ভুগছে। আজকের দিনে ম্যালনিউট্রিশনের ডেফিনেশন WHO কিন্তু চেঞ্জ করে দিয়েছে। অত্যধিক রোগা এবং অত্যধিক মোটা দুটোই ম্যালনারিশড। একদমই তাই। অতএব ওবেসিটি কিন্তু গ্লোবাল প্রবলেম। এই প্রবলেমটা আজ থেকে 40 বছর আগে ছিল না। জাঙ্ক ফুড, মডিফাইড ফুড, এই এই যে ধরনের, আগে সারা পৃথিবীতে 5টা পিৎজা ইটালির বাইরে কজন লোক খেত, সত্যি এখন সারা পাড়ায় পাড়ায় দোকান। অতএব ওবেসিটি বাড়ছে, অতএব তার সঙ্গে সঙ্গে স্নোরিং এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও বাড়ছে। মানে তাহলে বোঝা গেল মুখের স্বাস্থ্য যদি খারাপ থাকে হার্টের সমস্যা হতে পারে, লাংয়ের সমস্যা হতে লাংয়ের পারে। সমস্যা হতে পারে, ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস যদি হয় তার থেকে তো বিবিধ সমস্যা, সেটা তো এক্স্যাক্টলি। আছেই। প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে, প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে, হাঁটুতে সমস্যা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, নাক ডাকার সমস্যাটা তো আপনি বললেনই, মানে বিস্তারিতভাবে আপনি বুঝিয়ে দিলেন, এবং সেটাও যে একটা বড় সমস্যা, একটা গুরুতর সমস্যা, আমার মনে হয় সবার এটা বোঝা দরকার। আচ্ছা, আপনার কাছে আরো একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে মুখের বা চোয়ালের কোনো অংশের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কি মাথা ব্যথা হতে পারে? একদম। সেটা হচ্ছে সকালবেলা উঠে আমি দেখছি যে মাথা ভার হয়ে থাকছে, কানের এখানে ব্যথা, হাড় ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে। সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে TMD, টেম্পোরোম্যান্ডিবুলার ডিজিজ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই দুটো জয়েন্টের ডিসঅর্ডার। এই ডিসঅর্ডার তার জন্য যে কমপ্লেক্সিটি, তার ডায়াগনোসিস, এটা একটা বড় চ্যাপ্টার। দাঁত যদি না থাকে, যেটা হয় যে বয়সে লোকের হজমের প্রবলেম বেশি হয়, সেই বয়সেই দাঁতটা থাকে জাস্ট বিকজ তিনি খাবারটা ঠিক মতন চিবিয়েই খেতে পারছে না অর্ধেক সময়। কত এবং important। আমার কাছে এসে পেশেন্ট আহরহ বলেন, ডাক্তারবাবু খুব প্রবলেম, ভালো খাবার দেখছি কিন্তু সেটা প্রায় গিলে খেতে হচ্ছে, এবং তারপরে কনস্টিপেশনের প্রবলেম, কোনোদিন লুজ মোশন হয়ে হবেই যাচ্ছে, না, হাইপার অ্যাসিডিটি হচ্ছে। অতএব মুখকে ইগনোর করা যেতে পারে, কিন্তু মানে যেটা বোঝা গেল, এড়িয়ে যাওয়া যাবে মুখের না। স্বাস্থ্যটাকে কোনোভাবে ইগনোর করা যাবে না, কোনোভাবে ইগনোর করা যাবে অ্যাবসলিউটলি না। না। মানে প্রত্যেকদিন সকালে হা করে মুখের ভেতরটা দেখতে পারি তো, আমি তো লিভার কিডনি দেখতে পারি না, সবসময় ভয় ভয় থাকি না জানি কি হলো। মুখটা দেখতে পারি, তাই ভাবে এখান থেকে কিছু হবে না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই মুখটাই যে থেকে কত কিছু হতে পারে। মুখের সমস্যা বলতে লোকে তখনই ডাক্তারের কাছে পৌঁছায় যদি দাঁতটা ভেঙে যায়, নড়ছে, বা দাঁত কনকন করছে। তার আগে কিন্তু কেউ Absolutely হয়তো না। বুঝতে পারেন যে তার দাঁতের Absolutely। সমস্যা আছে, কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, তাও তারা ডাক্তারের কাছে মানে আমি পৌঁছে দেখেছি না। যে পেশেন্ট আক্কেল দাঁতের প্রচন্ড ব্যথা নিয়ে এসছে, মাড়ি ফুলছে, মাড়ি ফুলছে, তারপরে একটা সময় প্রথমবার ওষুধ দিলাম, সার্জারি ঠিক হলো, তারপরে সে সার্জারি করলো না। এবার করতে করতে 2বার 3বার বারবার ইনফেকশন হচ্ছে, ওষুধ খাচ্ছে, নিজেই 2-1বার খেয়েছে, এরপরে হয়তো আমাদের কাছে এলো, তখন মুখটা খুলতে পারছে না। এইবার সে এসে কান্নাকাটি করছে, আমি তো 4 দিন ধরে লিকুইড ডায়েট রয়েছে, আমি তোমাকে তো বলেছিলাম স্যার যে এটা করে নাও। প্রবলেমটা হচ্ছে তখন সে বলে করে দিন, না এবার তো মুখটা খুলছে না, আমি স্যার এটা করবো কি করে? তো যখন আর উপায় নেই। সেজন্যই বলছি যে আমরা মুখটা সম্পর্কে যতটা উদাসীন থাকি, সত্যি বলতে অতটা উদাসীন থাকার সময়টা আমরা পার হয়ে এসেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের মুখে একটা ভাঙা দাঁত থাকে এবং ক্রমাগত খোঁচা লাগে। এটা খুব ডেঞ্জারাস। আমি একজন কলকাতার প্রথিতযশা ডেন্টাল সার্জনকে জানি, আমি নামটা বলবো না, যার একটা ভাঙা দাঁতের জন্য তার জিভে একটা ঘা হলো। প্রথমবার হওয়ার পর তিনি ইগনোর করলেন। আমরা অনেক বললাম আমাদের সিনিয়র যে আপনি দাঁড়াটা তুলে ফেলেন, হ্যাঁ করছি, করবো, করতে করতে 6 মাস বাদে আবার ঘাটা হলো। এবার যখন হলো আর কমলো না, বায়োপসি করে দেখা গেল সেটা ক্যান্সার, এবং আনফর্চুনেটলি সে খুব প্রতিযোগী একজন ডাক্তার 9 মাস বাদে মারা গেলেন। তাহলে ভারতবর্ষের অবস্থা ভাবুন, একজন ডাক্তার, চিকিৎসক, মানে একজন কোন জায়গা, তাহলে কোনো সাধারণ একটি মানুষের কি হবে? হসপিটালে ডেন্টিস্টের হেড, আমি তার কথা বলছি।
সে একদিন আমাকে দুঃখ করে বললেন, যখন তার ক্যান্সার ডায়াগনোসড হয়েছে এবং বোঝাও গেছে আর বোধহয় ট্রিট করা যাবে না, তখন বললেন যে সবাই বলতো ব্যাপারটা, নিজে হয়েছি দাঁতের ডাক্তার তো ব্যাপারটা ইগনোর করেছি, আমার যে এটা হবে আমি ভাবতে পারিনি। অতএব আমরা মুখ সম্পর্কে যতটা উদাসীন থাকি, মুখ মানে কিন্তু শুধু দাঁত দাঁত নয়, নয়, একদমই না। মানে মানে দাঁত নয়, আমরা খুব মানে মুখটা- ষড়যন্ত্র বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে, শূন্য শুধু শূন্য নয়, সেরকম এই দাঁত শুধু দাঁত নয়, এর থেকে দাঁত এবং তার অ্যালাইড স্ট্রাকচার থেকে সারা শরীরের সুদূর প্রসারী প্রভাব আছে। বিরাট ইম্প্যাক্ট, বিশাল ইম্প্যাক্ট। মানে আপনার হাঁটু ব্যথা থেকে ক্যান্সার অবধি হতে পারে। মানে Exactly, এটা- কোথাও না কোথাও হ্যাঁ, রিলেশন আমরা মানে খুঁজে এটা পাচ্ছি। মানুষকে না এখন ভাবতে হবে যে যে মুখটা আমি রোজ দেখতে পারি, মানে আমি রোজ সকালে যখন আমি আয়নার নিজের মুখ দেখছি, একবার মুখটাও চেক করি কোথায় কি সমস্যা হচ্ছে, বোঝার চেষ্টা করি যে যদি কোনো সমস্যা থাকে। অপশনস তো অনেক আছে, চিকিৎসা এখন অনেক এগিয়ে গেছে। আগের ডেন্টাল ট্রিটমেন্ট যেভাবে হতো এখন তো মানে অনেক গুণ এগিয়ে গেছে, Absolutely. অনেক গুণ এগিয়ে গেছে। মানে আমি নিজেরই ইয়ে করি, আমি যখন ছোটবেলা আমার দাঁতের সমস্যা হয়, আরসিটি যখন হয়, তখন একরকম ওই কি রূপোর মতন একরকম জিনিস দিয়ে ফিল, Silver, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা তো এখন অতীত হয়ে গেছে। এখন যেহেতু মার্কার ইউজ করা হয়, আমরা ওটা প্রায় সরিয়ে দিই। হ্যাঁ, মানে সেটাই আমি ভাবছি যে মানে চিকিৎসায় তো প্রচুর অগ্রগতি এসছে। তো আমার মনে হয় মানে মুখের যে স্বাস্থ্য, এটা নিয়ে কারোই অবহেলা করা উচিত নয়। তো শেষে যেটা আপনার কাছে জানতে চাইবো, আমরা মুখের যত্ন নেব কি করে, আমরা বাড়িতে কি করে নেব, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে আমরা কিছুটা হলেও বাঁচতে পারি। একটা তো মানে মুখের যত্ন যেন সাংঘাতিক রকম কিছু একটা রকেট সায়েন্স করার দরকার নেই। একটা হচ্ছে যে আমরা রেগুলার বেসিসে দুবার ব্রাশ করব, আর খাবার আগে না পরে? আমি বলি অ্যাকচুয়ালি দিনে একবার ব্রাশ করলে যথেষ্ট, কিন্তু রাত্রিবেলা শোয়ার সময় ব্রাশটা করতে হবে। আচ্ছা কিন্তু সেটা রাতে খাওয়ার অন্ততপক্ষে আধ ঘন্টা পরে। আচ্ছা। কিন্তু অধিকাংশ পেশেন্টই আমাকে বলে, ইনফ্যাক্ট আমিও দেখেছি, সকালে উঠে যদি ব্রাশ না করি না, একটা খুব একটা আনক্লিন ফিলিং হয়, ব্রেকফাস্টটা খেতে নিজেরই কীরকম লাগে। সেই জন্য বলি সকালে যখন করছেন করুন, কিন্তু যদি খান কোনো খাবার, তার আধ ঘন্টা বাদে ব্রাশ করুন, আচ্ছা ইমিডিয়েটলি পরে না। কারণ খামার পরে না মুখের পিএইচটা ড্রপ করে আমাদের, তাতে অ্যাসিডিক একটু হয়। সেই সময় ইমিডিয়েটলি ব্রাশ করলে এনামেলটা কিন্তু স্ক্র্যাচড হয়, সেই জন্য আধ ঘন্টা গ্যাপ দিয়ে ব্রাশ করা উচিত। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে মুখের মধ্যে আমরা মোটামুটি হা করলে দেখতে পাই, কিন্তু অনেক অনেক জায়গা আছে যেখানে আলোটা পৌঁছায় না, আমাদের দৃষ্টি পৌঁছয় না, সেটা আমাদের কে দেখে দেবে? একজন দাঁতের ডাক্তারকে দরকার। এবার দাঁতের ডাক্তারকে কদিনে একবার দেখালে ভালো হয়? সবাই বললেন 6 মাসে একবার দেখান, সেটা দরকারও নেই অ্যাকচুয়ালি। যদি না আমার খুব কমপ্লিকেটেড, আমি স্মোকার, ডায়াবেটিক, আমার ফ্যামিলিতে পেরোডন্টাইটিস মানে মাড়ি রোগের হিস্ট্রি আছে, বা বাবা মার কেরিয়াস ইন্ডেক্স খুব হাই, দাঁতে ক্যাভিটি বেশি হয়, আমারও ছোটোবেলা থেকে ক্যাভিটি হচ্ছে, সেক্ষেত্রে আমাকে 6 মাসে একবার দেখাতে হবে। কারণ এই যে ক্যাভিটির জন্যই বলছি যে আজকে একটা ক্যাভিটি আছে, আমি দেখালামই না, কালকে ইনিশিয়ালি ক্যাভিটিটা থাকলে কিন্তু ডিটেকশন হলে একটা ছোট ফিলিং রেস্টোরেশন করে ঠিক হয়ে যাবে, সেটাই কিন্তু এরপরে রুট কেনাল হবে। সেটা খরচও বেশি হবে, খরচ বেশি, সময় বেশি, প্রগনোসিস আউটকাম খারাপ। ঠিক আছে, অতএব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। না হলেও কিওর শুড বি ডান অন আ ভেরি বিগিনিং স্টেজ। তার মানে আমার বছরে একবার দাঁতের ডাক্তারকে যদি দেখাই, যে কোনো দাঁতের ডাক্তার, যে একটা বেসিক স্ক্রিনিং করতে পারে, দেখে সে বলে দেবে যে আমার এই আছে। একটা নেসেসারি ক্লিনিং, বেসিক ক্লিনিং, খুব যদি না আমার স্পেসিফিক মাড়ির অসুখ থাকে, একটা বেসিক ক্লিনিং করিয়ে নেব, এইটাই মেনটেন্যান্সের জন্য। আলাদা করে খুব একটা বেশি নেই। ইন্টারডেন্টাল ক্লিনজিং এর নিয়ম সবসময় বলবো না সবাই মুখেই ফ্লস করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যদি দাঁতের ফাঁকে খাবার আটকায় তাহলে সেটা মনে রাখতে হবে, আমি ফ্লস করে যদি ক্লিন রাখতে পারি ভালো, না হলে যা করতে হবে তার জন্য একজন ডাক্তারবাবুকে যেতে হবে। আর আমাকে সবাই জিজ্ঞেস করেন, আচ্ছা দাঁতের এই প্রবলেমের জন্য কি ঘরোয়া টোটকা কিছু আছে? আমি বলি যে ঘরোয়া টোটকা জিনিসগুলো না কীরকম, একটা দাঁতে আপনার ক্যাভিটি আছে, খুব ব্যথা হঠাৎ করে হলো, মাঝরাতে আমি একটা ছোট কটন বল ক্লোভ অয়েল বা লবঙ্গ তেলে দিয়ে ভেতরে দিলাম, ব্যথাটা কমে গেল, এটা ঘরোয়া টোটকা। এটা কিন্তু ট্রিটমেন্ট নয়। ইয়েস, ঘরোয়া টোটকা মানে হচ্ছে কোন রকমে একটা আমরা মাউন্টেনিং এ না থ্যাংক গড হোল্ড বলি, মানে পড়ে যাচ্ছি হ্যাচর প্যাচর করে, কোন রকম ভগবান তুমি রক্ষা করেছো বলে একটা হোল্ড, এটা হচ্ছে ওই টোটকাগুলো। টোটকা ট্রিটমেন্ট না, টোটকা তাহলে নাম চিকিৎসা হতো, ওটার নাম টোটকা এই কারণেই যে কোনো রকমে আজকে আমি ইমার্জেন্সি সিচুয়েশন পড়েছি, ওখান থেকে আমাকে একটা স্বস্তি, অ্যাবসলিউটলি সাময়িক একটা স্বস্তি। যতক্ষণ না আমি ডাক্তারের কাছে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত যা করার। রাস্তার সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্ট কোনো একজন অ্যাক্সিডেন্টে প্রচন্ড ব্লিডিং হচ্ছে,
সেখানে আমি একটা কাপড় দিয়ে জায়গাটা বাঁধন দিয়ে ব্লিডিংটা বন্ধ করলাম, এটা ট্রিটমেন্ট না। ডাক্তারখানা যাওয়া পর্যন্ত আমার ব্লিডিংটা বন্ধ করার জন্য যা করার সেটা হচ্ছে টোটকা, সেটা হচ্ছে ফার্স্ট এড। ওই ফার্স্ট এডটারই বাংলা নাম দেওয়া হচ্ছে টোটকা। টোটকা বলে তো সেরকম কিছু নেই। চিকিৎসা না, মানে দাঁতে আপনার রোজ ব্যথা করছে, আপনার ক্যারিজ হয়েছে, Exactly, সেটা- রোজ আপনি লবঙ্গ তেল দিচ্ছেন, হচ্ছে ঠিক আছে, না। কিন্তু তাতে তো কিছু হবে হবে না, না, মানে সেটা ওটা তো হবে না। ভরবে না, ওটা তো মানে ঠিক হবে না। এই যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে মাড়িতে, আমি তার জন্য মৌরি চিবোচ্ছি, জোয়ান চিবোচ্ছি, চুইংগাম চিবোচ্ছি, এগুলোকে টোটকা ভাবছি, এগুলোকেও একটাও ট্রিটমেন্ট নয়, ট্রিটমেন্ট নয়। একদম ট্রিটমেন্ট না। কেন হচ্ছে, কেন দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তো আপনাকে জানতে হবে। এটা তো আমার সাময়িক। জ্বর হচ্ছে, আমি প্যারাসিটামল খাচ্ছি, এটা জ্বরটাকে বন্ধ করার জন্য। যদি সাধারণ ফ্লু হয়, সাধারণ কমে যাবে। ঠিক আছে। কিন্তু যদি ম্যালেরিয়া হয়, যদি ডেঙ্গি হয়, তাহলে তো কমবে না। কোনোদিনই না। তাহলে তো আমাকে ম্যালেরিয়ার জন্য স্পেসিফিক ওষুধ খেতে হবে। একদম। সেরকমই যদি কোনো অসুখ থাকে, একটা ক্ষণস্থায়ী কিছু হলো, আমি কিছু একটা টোটকা টাইপের ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু ঘরোয়া টোটকা দিয়ে এটা চিকিৎসার সাবস্টিটিউট নয়। এবার যেটা জানতে চাইবো যে কোন কোন ভুলগুলো আমরা বাঙালিরা বা ভারতীয়রা মূলত দাঁতের যত্ন নিতে গিয়ে করি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, অনেকেই আমরা দেখেছি যে ছাই দিয়ে দাঁত মাজে, তো এইটা কতটাই, অনেকে আবার ওই নুন তেল মিশিয়ে দাঁত মাজে, এটা মানে আমাদের দেশে, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে না, আমাদের দেশে একটা ধারণা হচ্ছে যত কোর্স জিনিস দিয়ে দাঁত ঘষবো, সেটা কোনো একটা লাল দাঁতের মাঞ্জনের গুঁড়ো হতে পারে, গুড়াখু হতে পারে, তারপর ছাই কাঠ কয়লার ছাই হতে পারে, টুথ পাউডার, খুব হার্ড ব্রাশ। আমি সবাইকে বলি যে দাঁত তো বাসন নয়, স্কচ ব্রাইট দিয়ে ঘষার মতো জিনিস না। বাসন হলেও তো তাতে স্ক্র্যাচ পড়বে। এক্স্যাক্টলি। আর এনামেল, আমি বলি এনামেল হচ্ছে হিউম্যান বডির কোহিনূর। এনামেল, রেটিনা, কিছু কিছু one জিনিস of এই the চলে যায়। টাফেস্ট মানে না, আমাদের হিউম্যান বডির সবচেয়ে শক্ত জিনিস, কিন্তু আনফর্চুনেটলি সেটা রিজেনারেশন পসিবল না, চলে গেলে আর জীবনে ফিরবে আর না। ফিরে আসবে না। ওটাকে আমাদের ডাক্তারবাবুকে দিয়ে কোনো মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করাতে হবে, এবং মনে রাখবেন সেই রিপ্লেসমেন্ট মেটেরিয়াল এনামেলের ধারে কাছে নয়, কোনো একদমই না। ঠিক আছে? ওটা পরচুলের মতন, জোরে হাওয়া লাগলেই উড়ে যাবে। অতএব এনামেলকে আমাদের রক্ষা করা, সুরক্ষা দেওয়া আমাদের একদম নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। এবং সেটার জন্য এনামেলকে প্রোটেক্ট করার জন্য যত জেন্টল মেটেরিয়াল দিয়ে, কারণ দাঁত পরিষ্কার শক্ত মেটেরিয়াল দিয়ে হয় না, দাঁত পরিষ্কার টেকনিকে হয়। সেই জন্য দাঁতের পরিষ্কারের জন্য আমার দরকার টেকনিক এবং রাইট জেন্টল ডিভাইস। তারপরে তুমি যেগুলো বলছো, কাঠ কয়লার গুঁড়ো, গুড়াখু, এগুলো সব, নুন তেল। এবার নুন তেল সম্পর্কে আমি অনেকে বলতে শুনেছি, আমার অনেক আগের পডকাস্টেও বলেছে আমার দাদু তো নুন তেল ব্যবহার করতেন। তা আমার দাদু যখন ছিলেন তখনকার দিনে ফোন করতে হলে ট্রাঙ্ক কল বুক করতে হতো, কাঠের চটি পড়তে না, এখানে মানুষ এখন তো অতএব সেটা আর সেই কি যুগ তো অচল। নেই, আমরা তো এগোচ্ছি। আমরা তো মিনি বাসে উঠছি না যে পেছন দিকে এগিয়ে যান বলবো, আমরা তো এগোচ্ছি। যখন এগোচ্ছি তখন আমাদের বুঝতে হবে নুন তেলটা সে সময় ব্যবহার করতেন, কারণ সেই সময় সেরকম কিছু ছিল না। আজকের দিনে আমাদের নুন তেল ব্যবহার করার কোনো কারণ নেই, আছে। কারণ নুন তেল ব্যবহারটা করে আমি বলতে পারি যে আমি ভালো আছি, কিন্তু যখন এনামেলটা যাবে তখন কিন্তু আর কান্নাকাটি করে এনামেল ফেরত পাওয়া যাবে না, কারণ এনামেল আর ফেরত পাওয়া যায় না। এনামেল যদি যায়, যা গেছে তা যাক, আর ফিরে পাওয়া যাবে না। অতএব এই ভুলগুলো না করাই ভালো। তা যে কোনো সাধারণ টুথপেস্ট নিন, তাতে কয়লা, নুন এসব থাকার দরকার নেই। সাধারণ টুথপেস্ট, সেটা দিয়ে প্রপার টেকনিক, দরকার হলে ইউটিউবে দেখুন, বিভিন্ন রকম টেকনিক আছে, মডিফাইজ বাস, প্রপার টেকনিকে দাঁত মাজুন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আপনার কাছে যেটা আমি শেষ জানতে চাইবো, মানে শুনতে চাইবো, সেটা হচ্ছে আমাদের বহু দর্শক আছেন যাদের দাঁতের সমস্যা আছে এবং দিনের পর দিন ইগনোর করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? একটা সময় তোমাকে কিন্তু এই ইগনোর করাটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ তোমাকে যখন কষ্ট দেবে তখন তুমি কোথাও না কোথাও ডাক্তারের কাছে যাবেই। মানে দাঁতের ডাক্তার মানে খুব কম হয় আমি দেখেছি, একটা কেরিজ হয়েছে বা পেরিওডন্টাইটিস হয়েছে, কিন্তু কোনো প্রবলেম হলো না, ডিজিজ সেখানে আটকে গেলে তো হয় না, এটা প্রোগ্রেসিভ ডিজিজ। অতএব যদি যেতেই হয়, ওই খারাপ সময়টার জন্য ওয়েট না করে আগে গিয়ে ঠিক করলে, আমার ডেন্টিশিয়ান যেটা আমাকে নেচার দিয়েছে সেটাকে প্রোটেক্ট করার সবচেয়ে বেশি চেষ্টা করে। কারণ রিপ্লেসমেন্ট, এখন আজকের দিনে প্রচুর রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি আছে, কিন্তু রিপ্লেসমেন্ট বললাম ওই পরচুলের মতন, জোরে মোটর বাইক চালালেই হাওয়ায় উড়ে যাবে। রিপ্লেসমেন্ট কিন্তু অরিজিনালের মতো নয়, এক্স্যাক্টলি অরিজিনাল কোনোদিনই না। মানে মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমার যদি সমস্যা শুরু হয়, আমি আগে ভাগে যাব, ট্রিটমেন্টটা আমি বেটার পাবো, আমার আউটকামটা ভালো হবে, আমার খরচটাও
অনেক কম হবে। Absolutely. এবং ওভারঅল দাঁতের জন্য বা মুখের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিগুলোর কথা আপনি বললেন, সেই ক্ষতিগুলো থেকেও আমরা বেঁচে যাব। ঠিক। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দাঁতের যারা সমস্যায় ভুগছেন তারা আর দেরি করবেন না, সম্ভব হলে কালকেই একজন চিকিৎসকের কাছে যান। আর স্যারের একটা নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনারা নিঃসংকোচে সেখানে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।